হর হর মহাদেব। বেনারস শহরের নাম শুনলে সবার প্রথমে মনে আসে মা গঙ্গার কথা, তার সাথে জুড়ে থাকা ঘাটের কথা, ঘাটের উপরে থাকা মন্দিরের কথা, বাবা বিশ্বনাথের কথা, দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতির কথা, মৃত্যুর পর মৃতদেহ সৎকারের জন্য মণিকর্ণিকা ঘাটের কথা। রয়েছে বেনারসের রসে উদ্বুদ্ধ হওয়া মানুষজন, আরও রয়েছে জিভে জল আনা লোভনীয় সমস্ত খাবার দাবার। তাহলে চলো, আমি লীনা ওরফে পুটুস তোমাদেরকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন গল্প থুরি ব্লগ শুরু করি। বাবা বিশ্বনাথের কৃপায় এই নিয়ে আমাদের দ্বিতীয়বার বেনারসে আসা, আর এবারে আমাদের এখানে আসা কিন্তু মা আর বাপির দীক্ষার জন্য। বেনারসে আসা, থাকা, সাইট সিন করা, খাবার দাবার, গঙ্গা আরতি নিয়ে আমি গত বেনারসের বাকি পর্বগুলোতে আলোচনা করেছি। তোমরা চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে একবার ঢুঁ মেরে আসতে পারো, কারণ তোমরা যদি এরপরে কখনো বেনারস যাও তবে আশা করব আমার এই ভিডিওতে দেওয়া ইনফরমেশনগুলো তোমাদের বেনারস ট্রিপে অনেক অনেক সাহায্য করবে। বেনারস শহরের মতো বেনারসের ঘাটগুলোর ইতিহাসও খুবই প্রাচীন, যা হিন্দু সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। গঙ্গার পাড়ে থাকা এই ঘাটগুলি পর্যটকদের কাছে তাই খুবই আকর্ষণীয়, যা মূলত স্নান, পূজা এবং এখানে থাকা যে হরিশ্চন্দ্র ঘাট ও মণিকর্ণিকা ঘাট রয়েছে সেখানে মৃতদেহ দাহ করার কাজেও তা ব্যবহার করা হয়। বেনারস শহরের ইতিহাস কিছুটা আমাদের জানা থাকলেও বেশিরভাগটাই কিন্তু অজানা। আমরা বেনারসে ছিলাম বাঙালিটোলাতে এক দাদার বাড়িতে, যেখান থেকে এই নারদ ঘাট হলো পায়ে হেঁটে মাত্র 2 থেকে 3 মিনিট। আজ আমরা দুজনে ঠিক করেছি এই নারদ ঘাট থেকে মণিকর্ণিকা ঘাট পর্যন্ত ঘাটগুলি নৌকায় করে নয়, পায়ে হেঁটে ঘুরবো, আর সাথে প্রতিটি ঘাটের ইতিহাস তোমাদের সাথে শেয়ার করব। আমার পিছনে যে ঘাটটা দেখতে পাচ্ছ তোমরা, এই ঘাটের নাম হলো নারদ ঘাট। কথিত আছে নারদ মুনি এই ঘাটে মেডিটেট করেছিলেন, তো ওনার নাম থেকেই এই ঘাটের নামকরণ হয়েছে। বাকি নারদ ঘাট এবং তার পাশে যে রাজা ঘাট বা পান্ডে ঘাট, এই ঘাটগুলো তুলনামূলক কম ক্রাউডেড থাকে, সেই জন্য এখানে মোটামুটি টুরিস্টরা এসে বসতে পারে ও গল্পগুজব করতে পারে। বাকি ঘাটগুলির থেকে এই ঘাটের ঢাল অল্প ঢালুভাবে গঙ্গায় মেশার জন্য এখানে নেমে স্নান করতেও সুবিধা হয়। নারদ ঘাটের স্থাপত্যশৈলী ও পরিবেশ বেনারসের বাকি ঘাটের চেয়ে আলাদা, তাই দর্শনার্থী ও তীর্থযাত্রীদের জন্য এটি একটি জনপ্রিয় স্থান। পৌরাণিক কাহিনী অনুযায়ী বলা হয়, দেবী দুর্গা শুম্ভ ও নিশুম্ভ দৈত্যদের বধ করার পর তার খড়গ দূরে এক স্থানে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, যার ফলে উৎপত্তি হয়েছিল অসি নদীর, এবং সেই নদীর তীরেই এই ঘাট অবস্থিত। এটা হলো রাজাঘাট, যা নারদ ঘাটের একদম পাশেই রয়েছে। আচ্ছা, রাজাঘাট সম্বন্ধে কিন্তু একটা বেশ মজার ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি। পুনের পেশোয়া অমৃতরাওজি 1800 খ্রিস্টাব্দের কাছাকাছি এই রাজাঘাটের প্রতিষ্ঠা করেন, কিন্তু উনি প্রতিষ্ঠা করলেও বেনারসের যে বিখ্যাত রাজা ছিলেন বলবন্ত সিংজি, এই রাজাঘাট ওই বলবন্ত সিংজি নামে কিন্তু পরিচিত। মানে দেখো কি মজার বিষয়, প্রতিষ্ঠা করলো একজন আর নাম হলো আরেকজনের থেকে। অতঃপর রাজাঘাট কিন্তু সেই প্রাচীনকাল থেকেই তার ধর্মীয় তাৎপর্যের জন্য পরিচিত, এবং প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী এখানে আসেন। এই ঘাটটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং এর মনোরম সৌন্দর্য ও গঙ্গা নদীর মনোরম দৃশ্যের জন্য পরিচিত। প্রতিটা ঘাটের সম্বন্ধে তো আমার জানা নেই, তবে এই যে আমার পিছনে বাবুয়া পান্ডে ঘাট বা পান্ডে ঘাট যার নাম, এই ঘাটের সাথে কিন্তু বাঙালির নাম খুব ওতপ্রোতভাবে জড়িয়ে। তোমরা যদি বলো কীরকম,
এই বাবুয়া পান্ডে কিন্তু ছিলেন বাঙালি একজন সাধক বা বলতে পারো পূজারী। এবার এই বাবুয়া পান্ডে ঘাট কেন বিখ্যাত? এই যে কুস্তির আখাড়াগুলো হয়, এই কুস্তির আখাড়ার কিন্তু প্রবর্তক ছিলেন এই বাবুয়া পান্ডে। এই বাবুয়া পান্ডে কিন্তু কুস্তির একজন খুব বড় অ্যাডমায়ারার ছিলেন। তো তিনি প্রথম ওই আখাড়ার মতো আর কি সিস্টেম চালু করেন, যে জন্যে বাবুয়া পান্ডে খুব বিখ্যাত কুস্তি সমাজের কাছে। এবং ওই বাবুয়া পান্ডের থেকেই এই ঘাটের নাম বাবুয়া পান্ডে ঘাট, বা যার ছোট করে বলা হয় পান্ডে ঘাট। এই পান্ডে ঘাটের পরিবেশ কিন্তু বেশ শান্তিপূর্ণ, যদিও এখন এখানে আর কুস্তিগির দেখা যায় না। তবে যদি বিকালের সময় এখানে আসো তাহলে কিন্তু তোমরা ঘাটে বসে এন্টারটেনমেন্ট হিসাবে স্থানীয়দের ক্রিকেট খেলা দেখতে পারো, আর চাইলে তোমরাও এতে অংশ নিতে পারো। 1800 সালে একজন বাঙালি রাজা দিকপতিয়া নামে এই ঘাটের নামকরণ হয় দিকপতিয়া ঘাট। তিনি এই ঘাট ও এখানে এক রাজপ্রাসাদ নির্মাণ করেন। বেনারসের এই ঘাটটি বাঙালি স্থাপত্য শিল্পের এক প্রকৃষ্ট উদাহরণ। তাছাড়া এই ঘাটটি বেনারসে আগত তীর্থযাত্রীদের স্নান করার জন্য এক বিশেষ ঘাট। স্বাধীনতার পূর্বে বিখ্যাত দ্বারভাঙা রাজ্যের রাজপরিবারের নাম অনুযায়ী এই ঘাটের নামকরণ হয় দ্বারভাঙা ঘাট। বর্তমানে যার ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। হিন্দুদের মধ্যে ধর্মীয় বিশ্বাস রয়েছে যে বেনারসের মৃত্যু এবং বেনারসের ঘাটে শেষকৃত্য করলে নাকি মুক্তি নিশ্চিত। তাই দ্বারভাঙা ঘাটে শুধু যে শবদাহ করা হয় তাই নয়, এখানে পূজা ও গঙ্গায় ছাই নিমজ্জনের মতো আচার অনুষ্ঠানও করা হয়। স্থানীয়ভাবে নাম শীতলাঘাট হলেও এর আসল নাম হলো শিলাঘাট, যা দেবী শীতলার নামে নামকরণ করা হয়েছে। বিশ্বাস করা হয় যে দেবী শীতলার রোগ নিরাময় ক্ষমতা আছে। তাই এই ঘাটে স্নান করার জন্য বিশেষ করে জুলাই এবং আগস্ট মাসে যখন নাগ পঞ্চমীর উৎসব পালিত হয়, তখন এখানে তীর্থযাত্রীদের ভিড় লক্ষণীয়। শীতলা ঘাটের পাশেই রয়েছে দশাশ্বমেধ ঘাট, যেটা বেনারসের এক বিশেষ গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় ঘাট। পুরাণ মতে এই ঘাট সৃষ্টির দুটি ইতিহাস রয়েছে। প্রথমত, দেবতা ব্রহ্মা এই ঘাট নাকি সৃষ্টি করেন এবং দেবাদিদেব মহাদেবের পা প্রথম বেনারসে এই ঘাটেই পড়ে। দ্বিতীয়ত, দেবতা ব্রহ্মা নাকি এখানে 10টি অশ্বমেধ যজ্ঞ করেন, তাই এই ঘাটের নাম হয় দশাশ্বমেধ ঘাট। 1748 সালে পেশোয়া বালাজি বাজিরাও এই ঘাট নির্মাণ করলেও পরবর্তীকালে ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার 1774 সালে এই ঘাটটি পুনর্গঠন করেন। এই ঘাটটি শুধুমাত্র এক ধর্মীয় স্থান নয়, এটি একটি সাংস্কৃতিক কেন্দ্র। প্রতিদিন সন্ধ্যায় এখানে গঙ্গা আরতি হয়, যা এক অতি আকর্ষণীয় দৃশ্য। বেনারসের এই গঙ্গা আরতি, সেখানে বসার জায়গা, সময়, সমস্তটা নিয়ে আমি আমার আগের ব্লগে আলোচনা করেছি। পারলে তোমরা সেটা দেখে নিতে পারো। আর এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথাও রয়েছে, সেটা তোমরা বরং এখন শুনে নাও। এখন দাঁড়িয়ে আছি আমরা দশাশ্বমেধ ঘাটে। এই ঘাট নিয়ে আলাদা করে আর কি বলার আছে, 100টা ঘাটের মধ্যে অন্যতম পবিত্র আর জনপ্রিয় ঘাট হলো এটা। এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বা একটা টিপস অ্যান্ড ট্রিক্স আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ম্যাক্সিমাম লোকজন যারা বেনারসে আসে তারা তো এই দশাশ্বমেধ ঘাটে আসে গঙ্গারতি দেখার জন্যে। এবার গঙ্গারতির সময় তো তোমরা মোটামুটি গুগল করে জেনেই নেবে, সন্ধ্যে 7টা থেকে শুরু হয় গরমের সময়, আর শীতকালে যেমন শুরু হয় 6টা থেকে ওই রকম। কিন্তু আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, সেটা হলো যারা এখানে গঙ্গারতি দেখতে আসে তারা ভীষণ কনফিউজড হয়ে যায় যে তারা কোন দিকে বসবে। মানে আমি তোমাদের একটু দেখাই, আমার এই যে সামনে চৌকিগুলো পাতা আছে, এখানে গঙ্গারতি হয়। তো এই দিকে একটা জায়গা আছে ঘাটের সিঁড়ি, এই দিকে জায়গা আছে ঘাটের নিচ। আচ্ছা, আমার এটা বাঁ দিক আর এইটা হলো ঘাটের ডান দিক।
এবার মানুষজন খুব কনফিউজড হয়ে যায় যে তারা আদৌ ডান দিকে বসবে, বাঁ দিকে বসবে, সামনে বসবে না পিছনে বসবে। তো সেক্ষেত্রে বলে রাখি, গঙ্গা আরতি কিন্তু চারদিক ঘুরেই হয়, মানে তোমরা যেদিকেই বসো, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, একবার না একবার তোমার দিকে ঘুরে সেই গঙ্গা আরতি হবে এবং একবার তোমার দিকে পিছন ফিরে হবে। মানে গঙ্গা আরতিটা যেখান থেকে শুরু হচ্ছে তার কাছাকাছি বসতে, তাহলে তোমরা ভিউটা ভালো পাবে। বাকি কোন দিকে বসলে সেটা ম্যাটার করছে না। দশাশ্বমেধ ঘাটের পাশে রয়েছে প্রয়াগ ঘাট, যেখানে অন্যান্য ঘাটের মতো বিভিন্ন পূজা অর্চনা ও পিণ্ডদানের মতো কাজ করা হয়। বেনারসের এই ঘাটটি ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের নামে নামকরণ করা হয়েছে, যা তার সুন্দর স্থাপত্য ও জটিল খোদাইয়ের জন্য পরিচিত। গঙ্গা নদীর তীরে অবস্থিত এই ঘাটটি ধর্মীয় আচার অনুষ্ঠান এবং স্নানের জন্য এক জনপ্রিয় স্থান। এই ঘাটে ভগবান শিব ও দেবী দুর্গা সহ বহু হিন্দু দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত কয়েকটি মন্দিরও রয়েছে। হিন্দু দেবী ললিতার নামে এই ঘাটের নামকরণ করা হয়েছে। নেপালের রাজা রানা বাহাদুর শাহ 19 শতকের গোড়ার দিকে এই ঘাট নির্মাণ করেন। এই ঘাটে রয়েছে বিখ্যাত এক নেপালি মন্দির ও ললিতা গৌরী মন্দির। আমরা যেহেতু বাঙালি টোলায় রয়েছি, তাই আমাদের ওখান থেকে নারদঘাট হলো সবচেয়ে কাছে। আর এখন আমরা নারদঘাট থেকে পরপর প্রত্যেকটা ঘাট হেঁটে হেঁটে আমরা এখন আসছি মণিকর্ণিকা ঘাটের দিকে, আর সাথে সমস্ত ঘাটের ইতিহাস তোমাদের সাথে এখন শেয়ার করছি। তবে তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা যদি পায়ে হেঁটে ঘাটগুলো ঘুরতে চাও তাহলে তোমরা পারলে কিন্তু একটু ভোর ভোর বেরিও, মানে 4:30 5টার দিকে। তাহলে সকালের যে মিঠে রোদটা সেটা তোমাদের খুবই ভালো লাগবে। আর যেহেতু এখন মে মাস, প্রচণ্ড গরম, আর এখন বাজে ঘড়ি মোটামুটি সকাল 8টা, তো এখন মানে রোদের যা তেজ, তাতে করে আর কতক্ষণ হাঁটতে পারবো সেটাই বুঝতে পারছি না, কারণ রোদের তেজ এখানে বিশাল। আর এখন আমরা রয়েছি ললিতা ঘাটে, ওই দিকে রয়েছে নারদ ঘাট, আর ওখান দিয়ে হাঁটতে 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 এখন আমরা যাচ্ছি ওই দিকে মণিকর্ণিকা ঘাটের দিকে। এটা হলো ললিতা ঘাট, তার সামনেই রয়েছে এরকম একটা জায়গা যেখানে একটা শেড করে রাখা রয়েছে। আপাতত এখানে এখন দাঁড়িয়ে 5টা মিনিট রেস্ট নেবো, কারণ এই রোদে অন্তত আর হাঁটতে পারছি না। তারপরে যাব আমরা মণিকর্ণিকা ঘাটের দিকে, একদম সামনেই রয়েছে মণিকর্ণিকা ঘাট। ললিতা ঘাটের ঠিক পাশেই রয়েছে নবনির্মিত কাশী করিডোর। 8ই মার্চ 2019 সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রথম এই কাশী করিডোরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আর এর ঠিক পাশেই রয়েছে বেনারসের সবচেয়ে অন্যতম বিখ্যাত ঘাট মণিকর্ণিকা ঘাট। বেনারসের এক অতি জনপ্রিয়, গুরুত্বপূর্ণ ও পবিত্র ঘাট হলো এই মণিকর্ণিকা ঘাট, যাকে বলা হয় মুক্তির প্রবেশদ্বার। কারণ বেনারসের এই মণিকর্ণিকা ঘাট বা হরিশ্চন্দ্র ঘাটে নাকি ব্যক্তির শেষকৃত্য করলে তিনি মোক্ষ লাভ করেন। এছাড়া বিশ্বাস রয়েছে এই যে এটাই হলো সেই স্থান যেখানে বাবা মহাদেব তার পত্নী দেবী পার্বতীর সাথে এক ঐশ্বরিক সাক্ষাতের সময় তার কানের দুল বা মণিকর্ণিকা হারিয়ে ফেলেন, যা কখনোই আর খুঁজে পাওয়া যায়নি। এই মণিকর্ণিকা ঘাট শুধু একটা শ্মশান নয়, এটি বেনারসের এক আধ্যাত্মিক ও সাংস্কৃতিক প্রতীকও, যেখানে দিন রাত কখনোই কিন্তু চিতার আগুন নেভে না। বেনারসের এই পবিত্র ঘাটে আমরা প্রায় 20 থেকে 25 মিনিট ছিলাম। তার মধ্যেই আমরা দেখেছি 4 থেকে 5টা মরদেহকে আনা হয়েছে দাহ করার জন্য। মণিকর্ণিকা ঘাটের পাশেই রয়েছে এই কাশী করিডোর। বেনারসের ঘাট থেকে কাশী বিশ্বনাথ মন্দিরে আসার জন্য যানজটপূর্ণ রাস্তা এড়াতে তীর্থযাত্রীদের সুবিধার জন্য এই কাশী করিডোর তৈরি করা হয়। মণিকর্ণিকা ঘাটের করিডোর থেকেই ঢুকে ডান দিক বাঁ দিকে প্রচুর খাবারের দোকান আছে। মানে এখানে একটা ক্যাফে রয়েছে, শিবা ক্যাফে, এখানে একটা আমুলের কর্নার রয়েছে যেখানে ঠান্ডা জল, বিভিন্ন বেভারেজ তোমরা পাবে। এটা একটা সুভেনিয়ার শপ, মন্দিরের বিভিন্ন সুভেনিয়ার তোমরা এখান থেকে সংগ্রহ করতে পারবে যারা এখানে আসবে।
কাশী করিডোর দিয়ে সামনে হেঁটে আসলে ডান দিকে পড়বে শ্রী শঙ্করাচার্যের মূর্তি। আর শঙ্করাচার্যের মূর্তির পাশেই এখানে এসকালেটর রয়েছে, ওঠা এবং নামা দুটোর জন্যে। বাহ, এই ইনিশিয়েটিভটা খুব ভালো। এসকালেটর দিয়ে উঠে উপরে এলে তোমরা দেখতে পাবে এই ভারত মাতার মূর্তি, যার সামনে ছোট ছোট জায়গা করে দেওয়া হয়েছে ভক্তদের বসার জন্য। আর এর ঠিক পাশেই রয়েছে প্রচুর দোকান, যেখান থেকে তোমরা জল ও প্রসাদের জিনিসপত্র নিতে পারো। তোমরা যদি একটু কষ্ট করে কেউ মণিকর্ণিকার ঘাটের এই কাশী করিডোর দিয়ে আসতে পারো, আমার মনে হয় অন্যান্য গেটের তুলনায় এখান থেকে ঢোকাটা অনেক বেশি সহজতর। প্লাস এখানে প্রচুর সুযোগ সুবিধা রয়েছে, যেমন চারিদিকে ঠান্ডা জলের ব্যবস্থা, ওপরে মাথার শেড, আর একদম কাছেই, মানে ঠিক দেখো এখানে কোনো লাইন দিতে হয়নি, আমরা কত গর্ভগৃহের কাছে চলে এসেছি। আমি এই দাঁড়িয়ে আছি আর আমার সামনেটা দেখাই, জাস্ট একটা ব্যারিকেড, একটু জুম করলেই দেখতে হবে। ওই যে গর্ভগৃহের চূড়াটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, পুরো সোনার মোড়া, হলুদ হয়ে আছে সূর্যের উজ্জ্বল আলোতে। তো আমরা বিশ্বনাথজির মোটামুটি সবগুলো গেটই দেখেছি। আমার মনে হয় এই করিডোরের যে দিকটা, এখান থেকে ঢোকাটা তুলনামূলক অনেক সহজ, কারণ এটা বেশ কিছুটা ঘুরপথে আসতে হয়, আর এখান থেকে অত মানুষজন আসছেও না। আচ্ছা, আর একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, মানে আমি যদি করিডোর থেকে এসে বিশ্বনাথজির গর্ভগৃহের দিকে সোজাসুজি মুখ করে তাকাই, মানে দেখো আমার সামনেটা ঠিক গর্ভগৃহ, আমার গর্ভগৃহের বাঁ হাতে এই দিকটা থেকে বেরোলে আমরা চলে যাব গোদলিয়া চকের দিকে। আর আমার যদি ডান দিকের এই দিক থেকে বেরিয়ে যায়, এখান থেকে বেরিয়ে যাব 4 নম্বর গেটের দিকে। তো তোমরা যদি এদিক থেকে এসে বেরোনোর চেষ্টা করো, তোমরা তোমাদের সুবিধা মতো যেদিকে ইচ্ছা বেরোতে পারো। বেনারস এমনই এক ঐতিহাসিক শহর, যেখানকার প্রতিটা জায়গার ইতিহাস পুরোপুরিভাবে জানা কখনোই সম্ভব নয়। যেমন এই কাশী বিশ্বনাথ মন্দিরের ও অনেক ইতিহাস রয়েছে। আর সত্যি বলতে আমি এই 5 দিন বেনারসে থাকলেও মন্দির এত খালি হওয়া সত্ত্বেও আমার কিন্তু বাবা বিশ্বনাথের দর্শন হয়নি। তাই শুধু গল্প করার জন্য এই মন্দির ও বাবা বিশ্বনাথের কথা তোমাদেরকে আমি বললাম না। মনে হয় যেন বেনারস আমাদের খুব কাছের একটা শহর। তাই তো 3 মাসের মধ্যে 2 বার আমাদের বেনারসে আসা হয়ে গিয়েছে, আবারও আসবো এই শহরে। বাবা বিশ্বনাথ যদি তখন আমায় তাকে দর্শন করার অনুমতি দেন, তো তখনই নয় শোনাবো তার গল্প। আপাতত আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তবে পরের দিন কিন্তু তোমাদেরকে নিয়ে যাব বেনারসের সবচেয়ে সুন্দর আর সবচেয়ে বড় একটা মন্দিরে, যেখানে কিন্তু কোনো দেবতার পুজো করা হয় না। আর আজকের ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো দেখো, সেটা ভালো মন্দ যেমনটাই হোক না কেন, পারলে আমাকে একটা কমেন্টে জানিও। তোমাদের এই কমেন্টে কিন্তু আমাদের কাজের ভালো মন্দ বিচার করতে খুব হেল্প করে। আমি জানি আমাদের এই পুটুষের পরিবারটা এখন খুবই ছোট। তোমরা যারা ভালোবেসে আমাদের এই পরিবারে যুক্ত হয়েছো, আশা করি তারাও চাও যাতে এই পরিবারটা খুব তাড়াতাড়ি বড় হয়। আপাতত তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে বেনারসের নতুন একটা জায়গার গল্প নিয়ে। সবাই খুব 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 ভালো আর সুস্থ থাকো। টাটা।